আবির ইনশিরার গাল স্পর্শ করেছে এই দৃশ্য দেখে প্রফেসর উজাইনের চোখ দুটো যেন রাগে কয়লার মতো কালো হয়ে উঠল। তার ভেতরের পজিটিভ শয়তান পুরুষটা এক নিমিষেই চেকে উঠল। সে নিজের চোয়াল শক্ত করে ফোনটা চেক করে পকেটে গুজে চুপচাপ ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। ক্লাসের নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্রফেসর উজাইন আবরার আর সেই রুমে ফিরে এলো না। পুরো ক্লাস যখন পরীক্ষা শেষ করে খাতা জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই ডিপার্টমেন্টের একজন পিয়ন হন্তদন্ত হয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। পিয়ন সবাইকে উদ্দেশ্য করে চড়া গলায় বলল, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান, প্রফেসর উজাইন আবরার এই মুহূর্তে অপরের ব্লকে পিএইচডির একটা ইমার্জেন্সি ক্লাস নিচ্ছেন। ওনার ওখানে লেট হবে, তাই উনি আজ আর ক্লাসে ফিরবেন না। তোমরা খাতাগুলো মনিটরের কাছে জমা দিয়ে দিতে পারো। মুহূর্তেই ইনশিরার ফর্সা মুখটা এক বুক কষ্টে শুকিয়ে আমসি হয়ে গেল। ইনশিরা ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের খোলা মাঠের একটা বেঞ্চে এসে ধপ করে বসলো। আবির আর ওর বাকি বন্ধুরা পাশে বসে আড্ডা দিলেও ইনশিরার মন সেখানে ছিল না। সে নিজের ফোনটা হাতে নিয়ে চেক করতে লাগলো বারবার উজান মেসেজ দিয়েছে কিনা। অনেকক্ষণ হয়ে গেল, ইনশিরার আর সহ্য হলো না। সে তীব্র ক্ষোভ আর ছলো চোখে উজানকে মেসেজ টাইপ করলো। আপনি যদি এক্ষুনি আমার সামনে না আসেন তবে আমি সোজা ট্যাক্সি ধরে ল ফার্মে চলে যাচ্ছি। মেসেজটা সেন্ড করার পর ইনশিরা অনবরত স্ক্রিনটার দিকে তাকিয়ে রইল। কিন্তু 1 মিনিট 2 মিনিট পার হয়ে গেলেও উজাইন মেসেজটা সেন্ড করলো না। ইনশিরার চোখ চূড়া নোনা জলে পুরোপুরি ছলো করে উঠল। ওর বুকটা অভিমানে ভেঙে আসতে চাইলো। ঠিক তখনই ক্যাম্পাসের মাঠের নিস্তব্ধতা ভেঙে হুট করে ডিপার্টমেন্টে সেই চীনা পিয়নের চড়া কণ্ঠস্বর ইনশিরার বেঞ্চের সামনে এসে প্রতিধ্বনিত হয়ে উঠল। পিয়ন ইনশিরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত ফর্মাল ও মার্জিত গলায় বলল, এক্সকিউজ মি, আপনি কি মিস ইনশিরা কায়নাত? আপনাকে প্রফেসর আবরার এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। প্লিজ কাম উইথ মি। উজাইনের এই জরুরি তলব শোনা মাত্রই ইনশিরার নিজের চোখের জল চট করে মুছে সোজা হয়ে বসল। ইনশিরার চোখ মুখ খুশিতে এক নিমেষে চিকচিক করে উঠল। সে নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে লম্বা লম্বা পা ফেলে উপরের প্রফেসরের ব্লকের দিকে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে খুব ভালো করেই বুঝতে পারছিল যে ল ফার্ম কথা শুনে তার এই পাষাণ পুরুষটা বড্ড বেশি ভয় পেয়ে গেছে। ইনশিরা যখন কেবিনের দরজার সামনে গিয়ে পৌঁছালো, সে নক করার জন্য হাতটা মাত্র ওঠাতে যাবে, ঠিক তখনই ভেতরের লক খোলার এক খটাস শব্দ হলো। ইনশিরা কিছু বুঝে ওঠার আগেই দরজাটা এক ঝটকায় খুলে গেল এবং ভেতর থেকে উজাইনের একটা শক্ত বলিষ্ঠ হাত বের হয়ে ইনশিরার হাতটা খপ করে ধরে এক টানে ওকে কেবিনের ভেতরে নিয়ে এলো। উজাইন অন্য হাত দিয়ে ধরাস করে দরজাটা বন্ধ করে লক করে দিল। পর মুহূর্তেই সে ইনশিরাকে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। ইনশিরা হুট করে এই অতর্কিত আক্রমণে হালকা ভয় পেয়ে গেল। তার হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো। সে উজাইনের দিকে তাকিয়ে আবিষ্কার করলো আজ ওর চোখ দুটোর আগেও কামনায় একেবারে বন্য পশুর মতো জল করছে। সে ওকে এই 3 বছরে কোনো দিন এতখানি ভয়ঙ্কর রূপে দেখেনি। উজাইন মুখে একটা শব্দ উচ্চারণ করলো না, কোনো রকম সময় নষ্টও করলো না। সে এক বুক পজিটিভনেস নিয়ে নিজের হাত বাড়িয়ে ইনশিরার পরনের শার্টের নেকটা খুব আলতো করে এক পাশে সরিয়ে দিল। ইনশিরার ফর্সা গলার নরম চামড়ার ওপর নিজের মুখটা ঝুঁকিয়ে নিয়ে একেবারে বন্য এক উন্মাদনায় তীব্রভাবে একটা গভীর কামড় বসিয়ে দিল। ইনশিরা তীব্র ব্যথায় শিহরণে আর এক অপার্থিব সুখে উজাইনের কাঁধে জ্যাকেটের কাপড়টা নিজের হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। সে নিজের চোখজোড়া কুচকে শক্ত করে বন্ধ করে নিল। এই প্রথম কোনো পুরুষের এমন বন্য আদিম ও উন্মত্ত স্পর্শ সে নিজের শরীরে অনুভব করলো, তাও আবার তার সেই জীবনের প্রথম ও একমাত্র স্বপ্নের শখের পুরুষের। কয়েক সেকেন্ড পর উজাইন ইনশিরার গলার সেই লাল হয়ে ওঠা বাইকটার ওপর নিজের নরম ঠোঁট জোড়া খুব আলতো করে ছোঁয়ালো। সে ইনশিরার কানের লতির একদম কাছাকাছি নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে কড়া গলায় ফিসফিসালো, বলেছিলাম না সারনেমটা সবসময় মনে রাখতে। ইনশিরার নরম ঠোঁটজোড়া তখন তীব্র শিহরণে কাঁপছিল। তার পুরো শরীরটা দেয়ালের সাথে একেবারে জমে বরফ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে নিজের চোখ মেলে উজাইনের ক্লোজ ফেসটার দিকে তাকালো। তার মাথায় মুহূর্তেই ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল একটু আগে ক্লাসরুমের পেছনে মেয়েগুলোর বলা সেই কথা।
একেবারে এক খাঁটি ওয়াইল্ড লোক। ইনশিরা মনে মনে ভাবলো মেয়েগুলো সত্যি কথা বলছে। এই লোকটা আসলে কতটা ভয়ঙ্কর আর ওয়াইল্ড হতে পারে দুনিয়ার আর কেউ জানে না। উজাইন ইনশিরার চোখের দিকে তাকিয়ে এক চরম নেশালো ভাঙা গলায় বলল, কি হলো? কি বললাম আমি? কানে শুনতে পাওনি? ইনশিরা চরম অস্বস্তিতে আর এক বুক ধরফরানি নিয়ে আমতা আমতা করে কাঁপা গলায় বলল। আপনার মনে আছে আমার? উজাইনের বন্য রূপটা যেন এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। যে কোনো কথা না বাড়িয়ে নিজের পাহাড় সমান ইগো সাইডে রেখে এক নিমেষে ফ্লোরের মধ্যে ইনশিরার একদম পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। ইনশিরা অবাক হয়ে চোখ বড় বড় করে নিচে তাকালো। সে কিছুতেই ওনার এই আকস্মিক রূপান্তর মাথায় মেলাতে পারছিল না। উজাইন নিজের দুই হাত বাড়িয়ে ইনশিরার দুই পা শক্ত করে জড়িয়ে ধরে নিজের মুখটা ওর পায়ের ওপর চেপে ধরল। সে এক পরম আকুলতা ও বুক ভাঙা হাহাকার নিয়ে বাচ্চার মতো ফুপিয়ে উঠেই বলল, আমি তো কাল রাতেই বলেছিলাম তুমি চাইলে আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নেই। তাও দয়া করে বিচ্ছেদ আর দূরত্বের কথা আর বলো না। আমি তো স্বীকার করেছি আমি আজীবন তোমার দাস হয়ে থাকব। তবে কেন হুট করে আমার ল ফার্মে যাওয়ার মেসেজ পাঠালে তুমি? উজাইনের এই অবিশ্বাস্য রূপ আর বাচ্চার মতো পা জড়িয়ে ধরে কাঁদা দেখে ইনশিরা আবারও চরমভাবে থতমত খেয়ে গেল। সে নিজের মনে মনে এক প্রকাণ্ড বিস্ময় নিয়ে ভাবল, একজন ব্যক্তিত্ববান, অহংকারী আর ইগোস্টিক মানুষ যে শুধু আমার একটুখানি দূরে যাওয়ার হুমকিতেই নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে এভাবে আমার পায়ে এসে লুটিয়ে পড়লো। আমি তো জাস্ট এমনি বলে। ইনশিরা তার ভাবনা আর এগুলো না, সে ধীর পায়ে একটু ঝুঁকে এসে নিজের কাঁপতে থাকা নরম হাতটা বাড়িয়ে উজাইনের চুলের ভেতরে আলতো করে আঙুল গলিয়ে দিল। সে অত্যন্ত মায়াবী আদুরে গলায় বলল, উজাইন সাহেব, প্লিজ শান্ত হন। আগে ফ্লোর থেকে উঠুন আপনি, প্লিজ। উজাইন ইনশিরার পা দুটো আরো শক্ত করে জড়িয়ে ধরে ওভাবেই ফ্লোরে বসে রইল। কোনোভাবেই সে ইনশিরার পায়ের বাঁধন ছাড়তে চাইছিল না। ইনশিরা নিজের মন সামলে নিয়ে এই প্রকাণ্ড আত্মসমর্পণ দেখে হুট করে এক মিথ্যা বাহানা দিয়ে বসল। উজাইন ছাড়ুন প্লিজ, আমার পায়ে লাগছে। উজাইন উদ্বিগ্ন হয়ে এক নিমিষে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। সে ফ্লোরে থেকে নিজের মুখ তুলে অত্যন্ত ব্যাকুল চোখে ইনশিরার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, সরি, আই এম সো সরি লিটল বার্ড। আমি সত্যি বুঝতে পারিনি সোনা। বেশি লেগেছে তোমার? আমি এক্সট্রিমলি সরি। ইনশিরা উজাইনের এই ভরকে যাওয়া ফেসটা দেখে আলতো করে দুই পা পিছিয়ে একটু সরে দাঁড়ালেন। সে নিজের ওড়নাটা ঠিক করতে করতে খুব সিরিয়াস হওয়ার ভান করে বলল, আগে ফ্লোর থেকে উঠুন প্লিজ। আমি আপনার কত ছোট, আর আপনি ওভাবে আমার পায়ে। উজাইন নিজের চশমার আড়ালে থাকা সে মায়াবী নীলচে চোখ দুটো ইনশিরার ফেসের উপর স্থির রাখলো। সে ফ্লোর থেকে এক নিমিষে উঠে দাঁড়িয়ে অত্যন্ত গভীর নেশাতুর এবং অমুখ কণ্ঠে আবারও নিজের দাবি পেশ করল, ছোট মানে? স্লেভ। আমি ওর স্লেভ মিসেস আবরার। আর একজন দাসের কাছে তার মালিকের বয়সের কোনো হিসেব থাকে না। এত ইনশিরা এই স্লেভ শব্দের তীব্রতা আর চাক্ষুষত্ব দেখে এক সেকেন্ড হা করে তাকিয়ে রইল উজাইন, আর এক মুহূর্ত নষ্ট করল না। সে একদম এগিয়ে এসে নিজের দুই হাতে ইনশিরার সরু কোমরটা শক্ত করে পেঁচিয়ে ধরল। তারপর কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় ইনশিরাকে কোলে তোলার ভঙ্গিতেই তুলে নিয়ে অফিসিয়াল টেবিলের ওপর বসিয়ে দিল। আর উজাইন ইনশিরা দুই হাঁটুর মাঝখানে নিজের সুপথিত শরীরটা এনে একদম গা ঘেঁষে খুব কাছে গিয়ে দাঁড়ালো। তাদের মাঝখানে দূরত্ব তখন মাত্র 1 ইঞ্চি। ইনশিরার হার্টবিট এক লাফে 100 পার হয়ে গেল। সে চরম লজ্জায় আর শিহরণে নিজের মুখটা উজাইনের চোখ থেকে বাঁচিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল। উজাইন ইনশিরার চিবুকটা নিজের আঙুল দিয়ে আলতো করে চেপে ধরে নিজের দিকে ফেরাতে চাইল। এসে অত্যন্ত কড়া ও পজিটিভ গলায় জিজ্ঞেস করলো, এখন ছোট সাপটা জবাব দাও, কেন আমার ল ফার্মের মেসেজ পাঠিয়েছিল আমাকে? ইনশিরা মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখে অভিমানী গলায় খোঁচা দিল, কেন বলবো না উজাইন সাহেব? আপনিও তো কতবার আমায় ল ফার্মে নিয়ে যাওয়ার আর ডিভোর্স পেপারে কথা বলেছেন, কতবার তাড়িয়ে দিয়েছেন আমায়। উজাইন ইনশিরার ঠোঁটের একদম কাছাকাছি নিজের মুখটা নিয়ে এসে এক চরম তপ্ত ও গভীর পুরুষালী চাউনি ছুঁড়ে দিয়ে তাতে দাঁত চেপে ফিসফিস এলো, হ্যাঁ, মুখে 1000 বার বলেছে, কিন্তু কোনোদিন কি তোমাকে সত্যি ল ফার্মে নিয়ে গেছে? যেতে মনে কোনোদিন।
তুমি আমাকে ওই ওসবের জন্য যত খুশি শাস্তি দাও, একদম ক্ষমা করো না। কিন্তু নেক্সট টাইম ল ফার্মে যাওয়া বা বিচ্ছেদের সাহস কোনো দিনও দেখাবে না। আচ্ছা, ওসব বাদ দাও। ইনশিরার মুখে আর কোনো কথা বলল না। সে নিজের মনে মনে এক তীব্র কাঁপন নিয়ে ভাবল, এই লোকটাকে বন্ধ ঘরের আড়ালে এত বেশি ভয়ানক কেন লাগছে? মুখে ঠাস ঠাস করে কি সব বোল্ড কথা বলে দেয়। ইনশিরাকে একদম চুপচাপ নিজের খাঁচায় বন্দি দেখে উজানের ভেতরের রাতটা একটু থিতিয়ে এলো। সে ইনশিরার কোমরে নিজের হাত দুটো ওভাবে লক করে রেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওসব বাদ দাও। আগে এটা বলো, পরীক্ষার হলে তুমি বসে আমাকে অমন মেসেজ কেন দিচ্ছিলে? উজানের মুখে এই ক্লাসরুমের মেসেজের কথা শোনা মাত্র ইনশিরার মুখটা আবারও একরাশ জেলেসি আর অভিমানে ভার হয়ে গেল। সে নিজের দুই হাত উজানের কাঁধের ওপর রেখে এক চরম বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে চড়া গলায় ধুয়ে দিল। বলবো না, ইউনিভার্সিটিতে রোজ রোজ এত রূপ নিয়ে এত সেজেগুজে আসার কি দরকার ছিল আপনার শুনি? আপনি যে বুড়ো হয়ে গেছেন তা কি নিজের মাথায় একটুও মনে নেই আপনার? এইসব শুনে উজান আকাশ থেকে পড়ল। সে ভ্রু কুচকে হাঁ করে ইনশিরার দিকে তাকিয়ে এক অদ্ভুত বিস্ময়ের স্বরে বলল, হোয়াট? আমি সেজেগুজে আসি? আজব তো তোমার লজিক, এনছেরা। আমি অলওয়েজ এলুক ইউনিভার্সিটি আছি। এটা ড্রেসিং সেন্স। এখানে সাজার কি দেখলে তুমি? ইনশিরা পেছনের মেয়েগুলোর ওই ওয়াইল্ড লুক আর ক্রাশ খাওয়ার কথা মুখে এনে উজানকে আর বেশি মাথায় তুলতে চাইল না। সে আমতা আমতা করে নিজের চোখ দুটো কেবিনের এদিক ওদিক বোলাতে বোলাতে বিষয় ডাইভার্ট করার জন্য কড়া গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল, আচ্ছা ওসব ছাড়ুন, আপনি ওভাবে ক্লাস থেকে চলে গেলেন কেন? হ্যাঁ, উজাইন ইনশিরার কোমরের বাঁধনটা আরও একটু শক্ত করে ওর ফেসের একদম কাছে গিয়ে শান্ত গলায় চোখ টিপে হাসতে হাসতে বলল, ইউনিভার্সিটি অথরিটি থেকে ইমেল এসছে। নেক্সট 1 উইক পিএইচডি যারা করছে তাদের স্পেশাল কিছু অ্যাডভান্স টপিকে আমাকে ক্লাস নিতে হবে। ওপরের ব্লকে চলে গিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই বউ। ইনশিরার ফর্সা মুখটা লজ্জায় আর নিজের অতিরিক্ত জেলেসি ধরা পড়ে যাওয়ায় একই নিমিষে একদম লাল হয়ে টমেটো হয়ে গেল। সে বুঝতে পারল সে স্রেফ ভুল বুঝে নিজেই এত বড় কাণ্ড ঘটিয়ে ল ফার্মে থ্রেড দিয়ে বসেছে। সে নিজের মুখটা লুকাতে উজানের চওড়া বুকের ভেতর নিজের কপালটা ঠেকিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু পর মুহূর্তে এক প্রকাণ্ড ডোন্ট কেয়ার ভাব ধারণ করলো। সে উজানের চওড়া বুক থেকে নিজের কপালটা সরিয়ে নিয়ে ঘাড় দাঁড়া করে বলল, তাতে আমার কি? আপনার উপরে ব্লকে গিয়ে কোনো পিএইচডি ক্লাস নিতে হবে না, এটাই আমার শেষ কথা। উজাইন পিচ্চি বউয়ের এই অদ্ভুত আবদার শুনে যেন পুরোপুরি আকাশ থেকে পড়ল। সে কিছুই মাথায় মেলাতে পারল না। সে দুই হাত বাড়িয়ে আলতো করে ইনশিরার গোল গাল ফর্সা দুটো নিজের হাতে মুঠোয় আগলে ধরে অত্যন্ত বিস্ময়ের আদরে গলায় বলল, ও মা, এ কেমন কথা এনছিরা? এটা তো আমার জব। ইউনিভার্সিটির অথরিটি আর ব্রিটিশ সরকার নির্দেশ অমান্য করলে আমার এই চাকরিটা থাকবে বলো? এটা কি ড্যাডের বিজনেস অফিস যে আমি নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবো? ইনশিরা উজাইনের এই লজিক্যাল কথার কোনো জবাব খুঁজে পেল না। সে মুখ কুঁচকে উজাইনের হাত দুটো নিজের গাল থেকে এক ছটকায় সরিয়ে দিল। সে কেবিনের অফিসিয়াল টেবিল থেকে নিচে নামতে নামতে উজাইনের দিকে চোখ রাঙিয়ে চড়া গলায় বলল, এত বেশি কাছে আসবেন না আমার, দূরে থাকুন। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, বেশি রূপ দেখিয়ে ক্লাস নিতে গেলে মেরে ফেলবে একদম। বলেই ইনশিরা নিজের ব্যাগটা কাঁধে চেপে ধরে উজাইনের মুখের ওপর এক শেষ জ্বলন্ত ছাউনি ছুড়ে দিয়ে হনহনিয়ে কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে চলে গেল। উজাইন নিজের ডেস্কের পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেল। সে নিজের কপালে হাত দিয়ে কিছুতেই বুঝতে পারল না সে আসলে কি এমন অপরাধ করেছে যে মেয়েটা ওকে আস্ত খুন করার হুমকি দিয়ে গেল। দেখতে দেখতে ঘড়িতে দুপুর 2টা বেজে গেল। উজাইন নিজের পিএইচডি ক্লাস শেষ করে পার্কিং লটে নিজের কালো অডি গাড়ির ভেতরে এসে বসল। সে নিজের ডিপার্টমেন্টের পিয়নকে পাঠিয়ে ইনশিরাকে পার্কিং লটে আসার জন্য খবর দিল। ক্যাম্পাসের মাঠে আবির ইনশিরার সাথে আসছিল। পিয়নের মুখে প্রফেসরের এই ডাক শুনে আবির কিছুটা মুখ ফুচকে ঈর্ষা মেশানো গলায় ইনশিরাকে জিজ্ঞেস করলো, কি রে এনসি, তুই কি এখন থেকে রোজ ওই গম্ভীর প্রফেসরের সাথেই গাড়িতে আসা যাওয়া করবি নাকি? ইনশিরা নিজের আইনি অধিকারের একটা অহংকার নিয়ে এক গাল হেসে বলল, ওনার সাথেই যাব, আজীবন ওনার গাড়িতেই আমার অফিসিয়াল সিট বুকড।
এর কিছুক্ষণ পর উজান গাড়ি ড্রাইভ করে ইউনিভার্সিটির চত্বর থেকে বেরিয়ে গেল। ইনশিরা এখনও ইচ্ছা করেই আবারও ওর সাথে কোনো কথা না বলে পেঁয়াজের খোসার মতো মুখ করে ব্যাক সিটে চুপচাপ বসে রইল। গাড়ি চলতে চলতে হুট করে উজান একটা অচেনা হাইওয়ের দিকে টার্ন নিয়ে লন্ডনের টেমস নদীর এক নির্জন পাড়ে এসে নিখুঁত ব্রেক কষে গাড়িটা থামালো। ইনশিরা অবাক হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, এটা কোথায় নিয়ে আসলেন আমায়? এটা তো আমাদের বাসার রাস্তা নয়। উজাইন নিজের চশমাটা ড্যাশবোর্ডে রেখে শান্ত গলায় বলল। নামো গাড়ি থেকে। এই বলে ওরা দুজন গাড়ি থেকে নেমে বরফে ঢাকা নদীর পাড়ে এসে দাঁড়ালো। কিছুটা দূরে চারপাশের পাইন গাছগুলো সাদা তুষারে ছেয়ে গেছে, আর টেমস নদীর তপ্ত জল ছুঁয়ে কনকনে ঠান্ডা তুষারপাত আর তীব্র বাতাস ওদের গায়ে আছড়ে পড়ছিল। ইনশিরা ভারী কাপড় না পরে থাকায় এই তীব্র শীতে থরথর করে কাঁপতে লাগলো। উজান নিজের জ্যাকেটটা এক ঝটকায় খুলে পরম মায়ায় ইনশিরার দুই কাঁধের ওপর জড়িয়ে ওকে পরিয়ে দিল। উজান ইনশিরার কপালে ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে নরম গলায় বলল, বাইরে বড্ড বেশি ঠান্ডা হয়েছে রে, নিজের খেয়াল একটু রাখবে তো। সবসময় তো ছেলে মানুষই ভালো না, বড় হয়েছে, অনেক দায়িত্ব সামনে। ইনশিরা উজাইনের আইস ব্লু চোখের দিকে নিজের ডাগর চোখ দুটো মিলে অপলক চেয়ে রইল। ঠিক তখনই উজাইন আর এক সেকেন্ডও নষ্ট না করে ইনশিরার একটা নরম ফর্সা হাত নিজের শক্ত বলিষ্ঠ হাতের মুঠোয় টেনে নিল। সে নিজের পকেট থেকে হীরের এক চমৎকার মায়াবী আংটি বের করে ইনশিরার বাম হাতের অনামিকা আঙুলে খুব আলতো করে পরিয়ে দিল। ইনশিরা নিজের আঙুলে তপ্ত ছোঁয়া আর আংটিটা দেখা মাত্রই ওর বুকের ভেতরের হৃদস্পন্দন এক লাফে 100-তে পৌঁছে গেল। সে তীব্র বিস্ময়ে উজাইনের দিকে তাকালো। উজাইন ইনশিরার হাতটা নিজের হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরে বহমান নদীর রূপালী ঢেউগুলোর দিকে সোজা তাকিয়ে এক নিচু গভীর পুরুষালী এবং অত্যন্ত নেশাতুর গলায় বলল, এটা একটা শিকড় ছিল, তবে এটা কোনো দাসত্বের নয়, এটা মালিকানার। আজ এই লন্ডনের মাটিতে এই দাস তার নিজের জীবনের সর্বস্ব দিয়ে তার মায়াবী মালিককে চিরকালের জন্য শিকলবন্দি করল। ইনশিরা চোখ দুটো খুশির জলে পুরোপুরি ছলছল করে উঠল। তার পুরো শরীর ভালোবাসার এক অপার্থিব শিহরণে কাঁপতে লাগলো। সে উজানের কাছাকাছি নিজের মুখটা এনে আদরে আর বিভ্রান্তি গলায় বলল, উজাইন, আপনি একটা বহুরূপী। এক সময়ে এক এক রূপ আপনার। আমার নিজেরই ভয় লাগে এটা দেখে। উজাইন ইনশিরার হাতটা নিজের ঠোঁটের কাছে তুলে নিয়ে ওর আঙুলের আংটির ওপর গভীর এক ওম ছড়ানো চুমু বসালো। সে ইনশিরার চোখের দিকে তাকিয়ে এক পরম আত্মসমর্পণ নিয়ে চিরন্তনভাবে বলল, আমার আপাতত সব বাদে একটাই পরিচয় আছে বউ, আমি শুধু তোমার দাস। আর এই দাসত্ব আমি আজ থেকে নয়, 3 বছর আগে নিজের সমস্ত জীবন লিখে দিয়েছিলাম। উজাইনের এই সর্বস্ব সঁপে দেওয়া অমুক জবাববন্দি শোনা মাত্র ইনশিরা আর কোনো দূরত্ব রাখল না। সে 2 হাত বাড়িয়ে তুষারপাতের মাঝে উজাইনের চওড়া গলাটা শক্ত করে পেঁচিয়ে ধরে ওর বুকের ওমের ভেতর নিজের পুরো অস্তিত্ব সঁপে দিয়ে চোখ দুটো বন্ধ করলো। ইনশিরার বুকের ভেতর এক অদ্ভুত অনুশোচনা আর ভালোবাসা সুনামি বয়ে গেল। সে নিজের মনে মনে এক বুক আবেগ নিয়ে ভাবল, আর আমি বোকার মতো সব সময় ওনাকে ভুল বুঝতাম। ভাবতাম উনি আমায় সহ্য করতে পারেন না, আমায় ঘৃণা করে তাড়িয়ে দিচ্ছেন। আমি কতটা ভুল ছিলাম। উজাইন নিজের সব প্রতিরোধ হারিয়ে ইনশিরাকে নিজের 2 বলিষ্ঠ বাহুর মাঝে আরও শক্ত করে জড়িয়ে নিল। সে ইনশিরার এলোমেলো কালো চুলে নিজের মুখ গুজে এক বুক তৃপ্তির ঘ্রাণ নিয়ে খুব নিচু ও ভাঙা গলায় বলল, হয়তো আমি তোমার ভালো চাইতে গিয়ে, তোমাকে অপবাদের হাত থেকে বাঁচাতে গিয়ে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি পাখি। তুমি আমাকে ভুলের জন্য একদম ক্ষমা করো না। কথাগুলো বলে উজাইন ইনশিরাকে আরও নিজের বুকের সাথে লেপ্টে ধরে মনে মনে এক চরম পজেসিভ ও নেশাতুর হাহাকার নিয়ে বলল, তুমি তো শুধু আমারই ওপরের গাম্ভীর্যটা দেখেছ লিটল বার্ড, কিন্তু আমি তোমার এই ছোট্ট অস্তিত্বটার জন্য কতটা ভয়ানক উন্মত্ত আসক্ত হয়ে আছে তা তোমার এই মস্তিষ্কের কল্পনারও বাইরে। এই তীব্রতা তৃষ্ণার ঝড় তুমি সেই পিচ্ছে বয়সে সইতে পারবে না বলেই দূরত্ব রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই লন্ডনের আকাশে কনকনে ঠান্ডা বাতাসের সাথে ঝমঝম করে এক তীব্র তুষারপাত শুরু হয়ে গেল। চারপাশে বরফে ঢেকে যাচ্ছে দেখে উজাইন আর ইনশিরা আর সেখানে দাঁড়ালো না। ওরা দ্রুত দৌড়ে গিয়ে গাড়ির ভেতরে বসলো। কিন্তু ততক্ষণে কনকনে ঠান্ডা পানিতে ওদের দুজনের শরীর আর চুল প্রায় অনেকখানি ভিজে
একসা হয়ে গিয়েছে। উজাইন এক বুক রোমান্স নিয়ে গাড়ি ড্রাইভ করে সোজা নিজেদের সে একলা বাড়ির পার্কিং লটে এসে থামলো। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ইনশিরা ব্যাগটা রেখে একটা শুকনো বড় তাওয়াল নিয়ে উজাইনের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ইনশিরা উদ্বিগ্ন চোখে উজাইনের দিকে তাকিয়ে বলল, জলদি চুলগুলো ভালো করে মুছুন তো, বাইরে যে কনকনে ঠান্ডা, নয়তো আপনার সর্দি লেগে যাবে। উজাইন এক ঝটকায় ইনশিরার একটা নরম হাত নিজের শক্ত হাতের মুঠোয় জড়িয়ে ধরল। সে ইনশিরার চোখের দিকে এক নেশাতুর চাউনি ছুড়ে দিয়ে ফিসফিসালো। এত সুন্দর বউ থাকতে আমি এত কষ্ট করব না। ইনশিরা তার বাহানা শুনে নিজের মুখটা একটু কোঁচকে আদরে গলায় বলল, আরে, আপনি তো লম্বায় পাক্কা 6 ফিটের উপর, আমি হাত উঁচিয়েও তো আপনার মাথা ছুঁতে পারবো না। উজাইন ইনশিরার এই কিউট লজিক শুনে মুচকে হেসে আর এক সেকেন্ডও দেরি করলো না। সে একটা চেয়ার টেনে এনে ধপ করে ইনশিরার একদম সামনে বসে পড়ল। সে ইনশিরার কোমর বরাবর নিজের মাথাটা একদম নিচু করে পেতে দিল। ইনশিরা ওনার এই অবুঝ বাচ্চার মতো ছেলে মানুষের রূপ দেখে হেসে উঠল। সে তোয়ালেটা 2 হাতে নিয়ে খুব পরম যত্নে উজাইনের চুলগুলো মুছতে লাগলো। চুল মোছার এক ফাঁকে উজাইনের মাথাটা যখন সামনের দিকে একটু বেশি ঝুঁকেছিল, ইনশিরার তীক্ষ্ণ চোখ হঠাৎ গিয়ে নিবদ্ধ হলো উজাইনের ফর্সা ঘাড়ের ঠিক চামড়াটার ওপর। সে দেখল উজাইনের ঘাড়ের ঠিক মাঝখানটায় লম্বালম্বি আকৃতির একটা সোজা নিখুঁত একটা ছোট কালো রঙের ট্যাটু করা রয়েছে। ইনশিরা ভ্রুকুচকে কৌতূহল নিয়ে নিজের কোমল আঙুলের ডগা দিয়ে উজাইনের ঘাড়ে সেই ট্যাটুর উপর আলতো করে স্পর্শ করলো। হঠাৎ স্পর্শে উজাইন ঢোক গিলল। তার অ্যাডাম চ্যাপেলটা তীব্রভাবে ওপর নিচে ওঠানামা করে উঠল। ইনশিরা ট্যাটুতে আঙুল বোলাতে বোলাতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, উজাইন, আপনার ঘাড়ে হুট করে এমন অদ্ভুত আকৃতির এটা কি ট্যাটু? উজাইন নিজের মাথাটা সোজা করেই ইনশিরার পেটের কাছাকাছি নিজের মুখটা রেখে খুব নিচু ও গভীর গলায় বলল। ইংরেজি অ্যালফাবেট, লেটার আই। ইনশিরা আরও বেশি কনফিউজড হয়ে ভ্রু কুচকেই বলে, অ্যালফাবেট আই মানে কেন? উজাইন এবার চেয়ার থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে ইনশিরার একদম মুখোমুখি হয়ে ওর 2 কাঁধ নিজের 2 হাতের মুঠোয় জড়িয়ে ধরল। সে তার নীলচে চোখ দুটো ইনশিরার চোখের একদম গভীরে ডুবিয়ে দিয়ে এক তৃপ্তি গলায় বলল, আই ফর ওজেন্স লিটল ব্রাইড, ইনশিরা কায়নাত। সে তীব্র বিস্ময়ে, অপার্থিব সুখে আর এক অদ্ভুত ভালোবাসার আদিম শিহরণে আক্ষরিক অর্থেই পুরো স্তব্ধ হয়ে হাঁ করে উজাইনের দিকেই তাকিয়ে রইল। উজাইনের থেকে ওর ঘাড়ের ট্যাটুর পেছনের মিস্ট্রিটা যে আই ফর উজাইন্স লিটল ব্রাইড, ইনশিরা কায়নাত, এটা শুনে ইনশিরা যেন এক অনন্য ও অপার্থিব দুনিয়ায় হারিয়ে গেল। তার হৃদস্পন্দন থমকে দাঁড়ালো। সে তীব্র বিস্ময়ে আর এক বুক গভীর ভালোবাসার আতিশয্যে উজাইনের দিকে তাকিয়ে কোনো কথাই বলতে পারল না। এই ভয়ঙ্কর পজিটিভনেস ও পুরো অস্তিত্বকে ক্রাশ করে নিয়েছিল। ইনশিরার গোল গাল, ফর্সা গাল, কান আর ঘাড় এক নিমেষে তীব্র লজ্জায় একদম লাল টমেটো হয়ে উঠল। উজাইন পিচ্চির এই চূড়ান্ত লাজুক রূপটা দেখা মাত্রই নিজের ভেতরের সমস্ত অবদমিত পুরুষালী তৃষ্ণা আর কন্ট্রোল হারিয়ে ফেলল। সে আর 1 ইঞ্চি দূরত্ব সহ্য করতে পারল না। সে নিজের একটা বড় চওড়া হাত বাড়িয়ে ইনশিরার ফর্সা গলা আর চিবুকটা পরম মায়ায় আঁকলে ধরে ওর মুখটা আলতো করে ওপরের দিকে উঁচিয়ে ধরল। প্রফেসর উজাইন আবরার নিজের শরীরটা সম্পূর্ণ ঝুঁকিয়ে দিয়ে নিখুঁত এক উন্মাদনায় ইনশিরার মায়াবী নরম ঠোঁট জোড়া নিজের ঠোঁটের পূর্ণ দখলে নিয়ে নিল। ঠোঁটের সেই চেনা তপ্ত ও বন্য ছোঁয়া লাগা মাত্রই ইনশিরার পুরো শরীরে যেন এক তীব্র নিষিদ্ধ বৈদ্যুতিক শকের মতো শিহরণ বয়ে গেল। সে উজাইনের শুভ্র টি শার্টের কলারটা নিজের ছোট ছোট আঙুল দিয়ে শক্ত করে খামচে ধরল। উজাইন লম্বায় প্রায় 6 ফিটের ওপর হওয়ায় ইনশিরা ওনার ওই তীব্র চুম্বনের গভীর নাগাল পাওয়ার জন্য নিজের ছোট ছোট পায়ের পাতা জোড়া ফ্লোরের কার্পেট থেকে কয়েক ইঞ্চি উঠে নিল। ইনশিরার এই ছোট আকুলতা আর ভালোবাসার তীব্র সাড়া পেয়ে উজাইন একেবারে বেসামাল হয়ে উঠল। উজাইন ইনশিরার এই পরম আত্মসমর্পণ দেখে নিজের 2 বলিষ্ঠ বাহুর শক্তি বাড়িয়ে আর ঝটকায় ওকে সোজা নিজের কোলের ওপর তুলে নিল। ইনশিরা উজাইনের গলাটা 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে শক্ত করে পেঁচিয়ে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে রাখল। উজাইন ওকে কোলে নিয়েই ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের বেডরুমের দিকে রুমে ঢুকে সে ইনশিরাকে খুব আলতো করে
রাজকীয় নরম বিছানা বা বেডের ওপর শুইয়ে দিল। উজাইন নিজেও ইনশিরার একদম গায়ের ওপর ঝুঁকে এসে ওর ঠোঁটে আর গালের খাঁচে বেশ কিছুক্ষণ গভীর উন্মাদনা প্রকাশ করতে লাগলো। রোম্যান্সের তীব্র উত্তাপে উজাইনের নিজের শরীর তখন কামনায় কাঁপছিল। সে এক বুক নেশাতুর নিঃশ্বাস ফেলে বিছানার ওপর বসেই এক ঝটকায় নিজের গায়ের সাদা টি শার্টটা খুলে ফ্লোরে ঝুলে ফেলে দিল। তার সেই ফর্সা সুপথিত বুক আর হাতের রাজকীয় কালো ট্যাটুটা অন্ধকারের মাঝে স্পষ্ট হয়ে উঠল। ইনশিরার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। সে কিছুটা ভয় পেয়ে গেল বোধহয়। উজাইন আবরার ইনশিরার একদম কাছাকাছি গিয়ে ওর উন্মুক্ত কোমরে হাত ঝরিয়ে আরও কিছুক্ষণ তীব্রভাবে ঝুঁকে এলো ওর দিকে। চোখজোড়া নেশায় তলিয়ে যাচ্ছে উজাইনের। বেশ কিছুক্ষণের বেসামাল উন্মাদনার পর মুহূর্তেই সে নিজের সমস্ত পুরুষালী আত্মনিয়ন্ত্রণ টেনে ধরল। সে ইনশিরার কপালে নিজের কপাল ঠেকিয়ে এক বুক দীর্ঘশ্বাস ফেলে ফিসফিসালো, আজের বেশি আর কোনোভাবেই নেই ছেড়া। তুমি এখনো ছোট, শোনা, আমার এই তীব্রতা সইতে পারবে না। ইনশিরা ওনার এই ছোট বলার লাজুক চিমটি আর উজাইনের শর্টহীন ফর্সা সুগঠিত বুকের উত্তাপ পেয়ে এক মহাসমুদ্রের লজ্জায় পুরো ডুবে গেল। উজাইন যখন ইনশিরার উপর থেকে সরে বিছানা ছেড়ে উঠে যেতে নিল, ইনশিরার মাথায় হঠাৎ ভেসে উঠল মেয়েদের ক্রাশ খাওয়ার কথাগুলো। তার ভেতরের বাঘিনী রূপটা আবারও ঈর্ষায় রি করে জ্বলে উঠল। ইনশিরা বিছানার উপরে আলতো করে উঠে বসে উজাইনের শর্টহীন পিঠের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তা আগামীকালকেও আপনার পিএইচডি ক্লাস নিতে যেতে হবে? পুরো এক সপ্তাহ তো ওখানে সেশন নিতে হবে বউ, কালকেও ক্লাস আছে। উজাইনের উত্তর শুনে ইনশিরার বিছানার উপর হাঁটু কেড়ে এক লাফে এঁকে এঁকে উজাইনের চওড়া ফর্সা কাঁধ আর গলার একপাশে নিজের মুখটা ঝুঁকিয়ে নিল। তারপর কোনো সূচক না দিয়ে নিজের ধারালো ছোট ছোট দাঁত দিয়ে উজাইনের গলায় এক তীব্র গভীর কামড় বসিয়ে দিতে লাগলো। উজাইনের ফর্সা গলার চামড়ায় ইনশিরার আকস্মিক দাঁতের তীব্র কামড় লাগা মাত্র প্রফেসরের পুরো শরীরে যেন এক 440 ভোল্টের বৈদ্যুতিক শক আছড়ে পড়ল। তার গায়ের প্রতিটা স্নায়ু অবশ্যই এক তীব্র অস্বস্তি আর আদিম কামনায় চরম মাদকতায় কাঁপতে লাগলো। উজাইন নিজের একটা হাত গলায় চেপে ধরে চোখ দুটো বন্ধ করে এক তীব্র নিশাতুর ও থরথর করে কাঁপানো গলায় বলে উঠল, কি কি করছো কি এসব ছেড়া? লোক, প্লিজ স্টপ। আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, তবে কিন্তু তোমার নিজেরই বিপদ হবে। ইনশিরা আজ প্রফেসরের কোনো ওয়ার্নিং পাত্তাই দিল না। সে উজাইনের গলার একপাশে কামড় ছাড়ার বদলে ওপাশে আরও একটা নতুন গভীর বাইট বসিয়ে দিয়ে নিজের অফিসিয়াল মালিকানার সিল মেরে দিল। ইনশিরার এই অনর অবাধ্যতা আর তীব্র উস্কানি দেখা মাত্র প্রফেসরের মনের ভেতরে সেই ভয়ঙ্কর অবদমিত শয়তান পুরুষটা এক সেকেন্ডের আক্ষরিক অর্থে পুরোপুরি বেসামাল ও উন্মাদ হয়ে উঠল। তার আইস ব্লু চোখ দুটো এক আদিম তৃষ্ণায় জলজল করে উঠল। উজাইন জল শক্ত করে ঠোঁটের কোণে এক বন্য চতুর হাসি ফুটিয়েই বলল, অনেক হয়েছে পিচ্ছি, আর কোনো ছাড় নেই। এবার তাহলে প্রতিশোধ নেওয়ার পালা। কি করবেন? ইনশিরার কথায় উজাইনের উত্তর না দিয়ে এক ঝটকায় নিজের দুই বলিষ্ঠ বাহুর শক্তি বাড়িয়ে ইনশিরাকে এক টানে নিচের বিছানার ওপর ধপাস করে আছাড় দেওয়ার ভঙ্গিতে ফেলে দিল। সে ইনশিরার দুটো হাত নিজের এক হাতের মাথার ওপর শক্ত করে লক করে চেপে ধরল। তারপর নিজের শর্টহীন ভারী শরীরটা ইনশিরার ওপর পুরোপুরি সঁপে দিয়ে কোনো রকম মায়া না রেখে ইনশিরার ফর্সা গলা, কলার বোন আর নরম কাঁধের চামড়ার উপর নিজের ঠোঁট আর দাঁত ডুবিয়ে অনবরত বন্য ও তীব্র গতিতে কামড় বসাতে লাগলো। উজাইন ইনশিরার গলার খাঁজে নিজের মুখ ডুবিয়ে রাগে ও কামনায় ফুঁসতে ফুঁসতেই বলল, 5 বছর বয়স থেকে শুরু করে আজ পর্যন্ত তোমার এই কামড়ের অত্যাচারের তীব্র বিষ আমি সহ্য করে এসেছি। আজ সবগুলোর হিসেব আমি সুদে আসলে এক রাতে উসুল করব। উজাইনের এই অতর্কিত বন্য ও তীব্র পুরুষালী তৃষ্ণায় কামড় লাগা মাত্রই ইনশিরা যন্ত্রণায় আর এক অপার্থিব আদিম সুখে প্রতিবার বিছানার চাদর খামচে ধরে ব্যথায় কুঁকড়ে উঠছিল। তার পুরো ফর্সা শরীরটা উজাইনের ওই তীব্রতায় থরথর করে কাঁপছিল। কিন্তু উজাইনের আজ কোনো দুনিয়াবি খেয়াল নেই। সে এক অদ্ভুত অন্ধ ঘোরের মধ্যে ডুবে গিয়ে ইনশিরার পুরো শরীরে নিজের ভালোবাসার ক্ষত আর আধিপত্যের রাজকীয় সিল বসিয়ে যাচ্ছিল। আর পুরো বেডরুমে তখন কেবল দুজনের অনিয়ন্ত্রিত ও তীব্র নিঃশ্বাসের ওঠা নামার আওয়াজ এক বন্য পূর্ণতার গল্প বনে যাচ্ছিল। পরদিন সকাল, প্রফেসর উজাইন আবরার লেকচার শেষ করে ডায়েরিটা হাতে নিয়ে মাত্র নিজের
পার্সোনাল কেবিনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ওনার ডিপার্টমেন্টের পিএইচডি করা এক অত্যন্ত মডার্ন ও সুন্দরী বিদেশি মেয়ে এলিনা হুট করে এসে উজানের পথ আটকে দাঁড়ালো। সে নিজের ঠোঁটের কোণে এক চতুর ফ্লটিং হাসি ফুটিয়ে পড়াশোনার উছিলায় উজানের সাথে অনর্গল কথা বলতে শুরু করলো। ইনশিরা উজানের কাছেই আসছিল। পরনে তার একটা ড্যাশিং ব্লু ডেনিম শার্ট আর চুলগুলো খুব সুন্দর করে একটা অগোছালো মেসি বান করে আটকানো। ইনশিরা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে এই এলিনাই হলো সেই মেয়ে যে গত 2 বছর ধরে তার শখের বর প্রফেসরের ওপর চোখ গেড়ে বসে আছে এবং ওনার পিএইচডির ক্লাসে সুযোগ নিয়ে ওনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। সে 2 হাত বাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে দ্রুত এগিয়ে গেল এবং উজানের কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় উজানের চওড়া গলাটা নিচের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। উজাইন তীব্রভাবে চমকে ওঠার আগেই ইনশিরা নিজের পায়ের পাতাজোড়া ফ্লোর থেকে সামান্য উঁচিয়ে নিয়ে এক পরম মায়ায় ও তীব্র অধিকারে নিজের নরম ঠোঁট জোড়া খুব আলতো পরে উজাইনের ঠোঁটের উপর ছুঁয়ে দিল। উজাইনও রেসপন্স করলো। এই বিদেশি ইউনিভার্সিটির পরিবেশে কাপলদের মধ্যে এমন হালকা কিস করাটা অত্যন্ত ক্যাজুয়াল ও স্বাভাবিক বিষয় হলেও পাশে দাঁড়িয়ে থাকা এলিনার মুখের সমস্ত রং 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সে চরম বিরক্তিতে নিজের মুখটা একেবারে কুঁচকে ফেলল। উজাই নিজের ঠোঁটে ইনশিরার এই অতর্কিত ভালোবাসার ছোঁয়াবে মনে মনে খুশিতে লাগাচ্ছে। সে ইনশিরার কোমরটা এক হাতে শক্ত করে জড়িয়ে ভরে এলিনার দিকে তাকে অত্যন্ত গম্ভীর গলায় বলল, মিট মাই ওয়াইফ ইনশিরা আবরার। এলিনা উজাইনের মুখ থেকে এই ওয়াইফ শব্দটা শোনা মাত্রই আক্ষরিক অর্থে একেবারে আকাশ থেকে পড়ল। সে নিজের চোখ দুটো অবিশ্বাস্যভাবে বড় বড় করে উজাইনের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, সরি প্রফেসর, বাট ইউ আর ম্যারিড। আমরা পুরো ডিপার্টমেন্টের সবাই তো জানতাম আপনি। ইয়েস, উই আর ম্যারিড সিন্স লাস্ট 3 ইয়ার্স। আচ্ছা, অলরেডি সময় পার হয়ে গেছে, ক্লাসে যাও। বলেই উজাইন ইনশিরার নরম হাতটা নিজের শক্ত বলিষ্ঠ হাতের মুঠোয় জড়িয়ে ধরে লম্বা লম্বা পা ফেলে করিডোর দিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। ইনশিরা উজাইনের পাশে হাঁটতে হাঁটতে এলিনার ওই ফ্যাকাশে ফেসটার দিকে তাকিয়ে এক চোখ টিপল। করিডোরের এই চরম অপমানের পর এলিনা রাগে আর ঈর্ষায় একেবারে ফুসতে ফুসতে ইনশিরার পিছু নিল। কিছুক্ষণ পর ইনশিরা যখন ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে নিজের হাত ধরছিল, এলিনা হুট করে ভেতরের দরজা ঠেলে তীব্র গতিতে ওর ঠিক পেছনের দিকে এসে দাঁড়ালো। এলিনা আয়নায় ইনশিরার মেসি বনের দিকে তাকিয়ে অত্যন্ত ধারালো ও হিংস্র গলায় বলে উঠল, তোমার বয়স কত? হ্যাঁ, পিচ্চি একটা বাচ্চা মেয়ে তুমি। ইনশিরা ওনার দিকে বিন্দুমাত্র না তাকিয়ে খুব শান্ত ও ক্যাজুয়াল মোডে টিস্যু দিয়ে নিজের হাত মুছতে মুছতে ঠান্ডা গলায় জবাব দিল, 19-এ পা রাখলাম, প্রায় 1 মাস হবে। কেন, কোনো সমস্যা? এলিনা এক তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটিয়ে ইনশিরার গায়ের ডেনিম শার্টের কলারের দিকেই তাকিয়ে খোঁচা দিল, নিউ 19। তোমাদের দুজনের মধ্যেকার এজ গ্যাপ কত? তা তোমার ওই ছোট্ট মগজে একটু আন্দাজ আছে মেয়ে? ইনশিরা এবার টিস্যুটা ফেলে ধীর পায়ে পুরো শরীরটা ঘুরিয়ে এলিনার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। সে নিজের 2 হাত কোমরে রেখে এক মরণজয়ী অহংকার নিয়ে বলল, 20 বছরের এইজ গ্যাপ আমাদের। আই নো ইট ভেরি ওয়েল। তা এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি কারণ? এলিনা এক কদম এগিয়ে এসে ইনশিরার চোখ বরাবর নিচের আঙুল কুচিয়ে ভয়ঙ্কর থ্রেড দিয়ে বলল, আমি প্রফেসর আবরারকে গত 2 বছর ধরে লাইক করি। ওকে এখনই ছেড়ে দাও তুমি, অন্যথায় তুমি কিন্তু জানো না আমি কে। আমার বাবা যদি জানতে পারে যে একটা পিচ্চি মেয়ে আমাকে ডিস্টার্ব করছে, তবে তোমার ক্যারিয়ার 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আর তখন প্রফেসর আবরার নিজেই ওনার লাইফ থেকে বের করে দেবে, দেখে নিও। ট্রাই করে দেখতে পারেন মিস। আই ট্রাস্ট ইউ মোর দ্যান মাই সেলফ। লিসেন গার্ল, ইউ আর জাস্ট এসব অধিকার খাটানো আর বাবার ক্ষমতা তুলে ব্ল্যাকমেইল করার সস্তা ন্যাকামি দেখা মাত্রই ইনশিরার মুখে সে তাচ্ছিল্য হাসিটা 1 সেকেন্ডে এক ভয়ঙ্কর বাঘিনীর রুদ্র মূর্তিতে রূপ নিল। সে আর মুখে কোনো কথা বলল না, কোনো রকম তর্ক করার সুযোগই দিল না এলিনাকে। সে এক কদম তড়িৎ গতিতে এগিয়ে গেল এবং নিজের হাতটা শক্ত করে মুঠো করে একেবারে বাতাসের গতিতে এলিনার সুন্দর ফর্সা মুখ বরাবর আস্ত একটা জোরালো ঘুষি মেরে বসল। বলল,
এলিনা আচমকা ইনশিরার এই ভয়ঙ্কর বন্য শারীরিক আক্রমণ আর মাঘিনীর মতো রূপ দেখে মুহূর্তেই নিজের তাল সামলাতে পারল না। সে তীব্র যন্ত্রণায় নিজের নাকে হাত চেপে ধরে ছিটকে গিয়ে ওয়াশরুমের পিচ্ছিল টাইলসের ফ্লোরের ওপর ধপাস করে আছড় খেয়ে পড়ে গেল। সে নাক থেকে এক ফোঁটা লাল রক্ত গড়িয়ে পড়ল, কিন্তু ইনশিরা সেখানেই থেমে থাকলো না। তার ভেতরের বাঘিনী রূপটা আজ এক চরম জেদে রূপ নিয়েছে। সে এক কদম এগিয়ে গিয়ে ফ্লোরে পড়ে থাকা এলিনার দিকে ঝুঁকে পড়ল। তারপর নিজের ফর্সা হাতের আঙুলগুলো বাড়িয়ে এক ঝটকায় এলিনার সুন্দর করে সেট করা সোনালি চুলগুলো শক্ত করে মুচড়ে ধরল। ইনশিরা এলিনার চুল মুচড়ে করে ওর মুখের একদম কাছাকাছি নিজের চোখ দুটো এনে বরফ শীতল ভয়ঙ্কর গলায় বলল, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এলিনা অর হোয়াট এভার ইউ আর। আমি তোমার মতো কোনো সস্তা বা অর্ডিনারি পার্সন নই। কল মি মিসেস আবরার, আন্ডারস্ট্যান্ড? বলে ইনশিরা কিছুক্ষণ এলিনার দিকে তাকিয়ে রইল। এলিনার আগে কিছু বলতে নিলে ইনশিরা নিজের হাত অন্য হাতে এলিনার গালগুলো চেপে ধরে আবারও বলল, Just shut your fucking mouth up, sweetie, and get that damn thing in your fucking head, okay? বলে ইনশিরা এক ছটকায় এলিনার চুলগুলো ছেড়ে দিয়ে শার্টটা ঠিক করে নিল আর ওর হাত পা রেখে হালকা চাপ দিয়ে ফ্লোরে যন্ত্রণায় ছটফট করতে থাকা এলিনাকে এক তীব্র তাচ্ছিল্যের চাউনি ছুড়ে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমের দরজা ঠেলে বাইরে বেরিয়ে চলে গেল। সময় গড়িয়ে দুপুর পার হয়ে বিকেল নেমে এলো। ইনশিরা ইউনিভার্সিটির ক্লাস শেষ করে উমায়কে সাথে নিয়ে ক্যাব ভরে বাসায় চলে এসেছিল। ওদিকে উজাইন ইউনিভার্সিটির কাজ শেষ করে ওর বাবার অফিসে গিয়েছিল কিছু জরুরি বিজনেস ডিল কাগজপত্রের কথা বলতে। সারাদিন ধরে ইনশিরা আর উমায়ন দুজন মিলে লিভিং রুমে আর ব্যাকইয়ার্ডের বাগানে বেশ আনন্দ ও খুনসুটি করতে করতে লেগো ব্লক দিয়ে খেলা করলো। দেখতে দেখতে ঘড়িতে তখন প্রায় 11টা বাজলো। পুরো লন্ডনের বুক ছুড়ে এক অপার্থিব নিঝুম নিস্তব্ধতা নেমে এসেছে। উজান বাইরে থেকে নিজের সব অফিসিয়াল কাজ শেষ করে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে লিভিং রুমের সোফাটায় ল্যাপটপটা কোলে নিয়ে কিছু জরুরি ইমেল চেক করছিল। আর ইনশিরা ওনার একদম গা ঘেঁষে ওর চওড়া কোমরটা 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে ওনার কোলের ওপর পরম শান্তিতে মাথা রেখে শুয়েছিল। উজাইন টাইট পড়তে করতে বারবার আর চোখে নিজের বুকের সাথে লেপ্টে থাকা ইনশিরার ওই মায়াবী ফেসটার দিকেই তাকাচ্ছিল। ড্রিম লাইটের আবছা আলোয় সে দেখল ইনশিরার ফর্সা গলার লাল টকটকে বন্য লাভ পাইটের দাগগুলো স্পষ্ট হয়ে জলজল করছে। উজাইন আর নিজের লুক সামলাতে পারল না। সে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের ডান হাতের আঙুলের ডগা দিয়ে ইনশিরার গলার সেই মায়াবী ক্ষতগুলো খুব আলতো করে স্পর্শ করলো। ওনার সেই তপ্ত পুরুষালী ছোঁয়া লাগা মাত্রই ইনশিরা পুরো শরীরে এক তীব্র শিহরণ নিয়ে হঠাৎ হালকা কেঁপে উঠল। উজাইন ইনশিরার কপালে ছড়িয়ে থাকা মেসি বানের চুলগুলো সরিয়ে দিয়ে এক চরম নেশাতুর কাতর গলায় বলল, Why are you so beautiful? ইনশিরা ওনার এই আচমকা নেশালো প্রশংসা শুনে লজ্জায় আর কোনো কথাই মুখে ফুটে বলতে পারল না। সে উজাইনের শটের ভাঁজে মুখটা ডুবিয়ে দেয়। উজাইন ইনশিরা সেই লাজুক ফেসটার দিকে তাকিয়ে নিজের মনে মনে এক প্রকাণ্ড তৃপ্তি নিয়ে ভাবল, এই ছোট্ট দেহে যে কখনো আমার নিজের দেওয়া তীব্র ভালোবাসার বন্য স্পর্শের দাগ থাকবে, 2 দিন আগে আমার দূরতম কল্পনা ছিল। উজাইন ইনশিরার চিবুকটা নিজের হাত দিয়ে উঁচিয়ে ধরে ওর মায়াবী চোখ দুটোর দিকে নিজের সে বিরল আইস ব্লু চোখ দুটো নিবদ্ধ করলো। তার চোখ দুটো তখন এক অজানা আশঙ্কায় পুরোপুরি ছলছল করে উঠল। উজাইন খুব নিচ ভাঙা ও কাতর কণ্ঠে ফিসফিস করে বলল, লিটল বার্ড, ইদানিং আমার বড্ড বেশি ভয় লাগে। এই চাঁদের আলো, এই নিঝুম রাতের তোমায় জড়িয়ে থাকা পরম মুহূর্তগুলো দেখলে আমার কেমন যেন মনে হয় হুট করেই সব মুহূর্ত ফুরিয়ে যাবে, যেন চোখ মেললেই স্বপ্নটা ভেঙে যাবে। আর আমি আবার আমার সেই পুরনো নরকে একাকিত্বের অন্ধকারে ডুবে যাব। তোমার সাথে কাটানো আমার লাইফের এই প্রতিটা সেকেন্ড আমার জন্য প্রাইসলেস। আর কোনো দূরত্ব বা নিশ্চলতা সহ্য করতে পারবো না। গত 3টা বছর আমি তোমাকে ছাড়া যে মরণ যন্ত্রণায় তিল তিল করে পার করেছি, তা শুধু আমার এই একলা বুকটাই জানে। ইনশিরা উজাইনের চোখের এই চূড়ান্ত ভালোবাসার কাতর রূপটা দেখে আর 1 ইঞ্চি দূরত্ব রাখল না। সে একটু উঁচুতে উঠে এসে নিজের নাকটা খুব পরম মায়ায় উজাইনের
তীক্ষ্ণ সুদৃশ্য নাকে আলতো করে ঘষে দিয়ে এক মরণজয়ী অমুখ কণ্ঠেই ভরসা দিল, আমি আমার এই শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত শুধুমাত্র আপনাকেই ভালোবাসবো উজাইন সাহেব। উজাইন ইনশিরার কথা শুনে নিজের 2 হাত বাড়িয়ে এক ঝটকায় ওর 2 ফর্সা গাল শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরল। সে নিজের চোয়াল শক্ত করে এক তীব্র পজিটিভ ও বন্য অধিকারবোধের গলায় বলল, এই অনুভূতি যদি কোনোদিন ফুরিয়ে যায় ছেড়া, তবে মনে রেখো তোমার জন্য এই দুনিয়াটা মুহূর্তে ছোট হয়ে যাবে। তোমাকে আমি চিরকালের জন্য এই ঘরের শিকলবন্দি করব, কারণ তুমি শুধু এই উজাইন আবরারেরই।